নন্দিতা শ্বশুরবাড়িতে দীপাবলি পালন করবে বলে সংসারের সমস্ত কাজকর্ম একেবারে ভুলেই যায়। কিন্তু দীপাবলি আসতে এখনো অনেক দেরি। তবুও নন্দিতার জন্য দীপাবলি চলে এলো বুঝি। এমনই একদিন সকালবেলা ঘুম থেকে উঠে নন্দিতা দীপাবলির জন্য শপিং করতে যাবে বলে ঠিক করে। সে যখন সেজে গুজে বাড়ি থেকে বেরোতে যাবে তখন, মা, আমি দীপাবলির জন্য ড্রাই ফ্রুটস, মিষ্টি, বিভিন্ন রকমের খাবার দাবার, লাইট, রং, নতুন নতুন জামা কাপড় কিনতে যাচ্ছি। আপনাদের কি কি লাগবে বলুন, আমাকে একটা লিস্ট করে দিন, আমি আপনাদের জন্য জিনিসগুলো এনে দেব। সে আবার কি বৌমা, দীপাবলি আসতে এখনো তো অনেক দেরি আছে, আর তুমি এখন থেকেই শপিং করা শুরু করে দিলে? সকালবেলা ঘুম থেকে উঠে মানুষ চা খায়, তারপর রান্না বান্না করে, কিন্তু তোমার তো কিছুরই বালাই নেই। কারণ তুমি যদি এখন শপিং করতে যাও তাহলে সারাদিন পর বাড়িতে ফিরে আসবে। সারাদিন তাহলে বাড়ির কাজ কে করবে শুনি? কেন, আপনি করবেন? আপনি তো জানেন দীপাবলি আসলে আগে থেকে অনেক কাজ বেড়ে যায়, সুতরাং এখন বাড়ির কাজ করার কথা আমাকে বলবেন না। আর হ্যাঁ, আমি যদি এখন শপিং না করি তাহলে পরে মার্কেটে গিয়ে কিছুই পাবো না, কারণ সবাই তো শপিং করে নিয়ে চলে যাবে। নন্দিতা এই কথা বলে শপিং করতে বেরিয়ে যায়। সে দীপাবলি উপলক্ষে শপিং মলে গিয়ে দামি দামি শাড়ি, গহনাগাটি, কসমেটিক্স, বাড়ি সাজানোর সুন্দর সুন্দর আলো, রঙিন প্রদীপ, মোমবাতি, এছাড়াও বিভিন্ন রকমের সুস্বাদু খাবারের জিনিস কিনে নেয়। এভাবে নন্দিতা শপিং করে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। বাড়ি ফিরে সে দেখে তার শাশুড়ি মা সংসারের সমস্ত কাজকর্ম করে ফেলেছে, এছাড়াও সবার জন্য রান্না বান্নাও করে রেখেছে। বৌমা, আমরা সবাই খেয়ে নিয়েছি, তোমার খাবার টেবিলের উপর ঢাকা দিয়ে রাখা আছে, তুমি গরম করে খেয়ে নাও। এই কথা বলে বিশাখা দেবী ঘরে চলে যায়। অন্যদিকে নন্দিতা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে যায়, কারণ সে আজকে দীপাবলি উপলক্ষে ক্ষীরপাক বানাতে চায়। প্রত্যেক বছর দীপাবলি আসলেই সেই রকম ক্ষীরপাক বানায়। আর নন্দিতা যখন ক্ষীরপাক বানাতে শুরু করে তখন, কি, আমি আজকে রান্না বান্না সবকিছু করলাম, তারপর রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে আসলাম, কিন্তু এখন রান্নাঘর থেকে রান্নার গন্ধ আসছে কেন? বিশাখা দেবী রান্নাঘরে গিয়ে দেখে যে তার বৌমা রান্না বান্না করছে, যা দেখে সে ভীষণই রেগে যায়। কারণ ঘড়িতে তখন রাত 11টা বাজে, আর বৌমা উনুনের উপর ক্ষীরপাক বানানোর জন্য কড়াই চাপিয়ে দেয়। সেই ক্ষীরের মধ্যে নন্দিতা দামি দামি কাজু, কিশমিশ, বাদাম সবকিছু দেয়, এমনকি উপর থেকে দামি কেশর ছড়িয়ে দেয়। বৌমা, তুমি প্রত্যেকবার দীপাবলির দিন এরকম ক্ষীরপাক রান্না করো, কিন্তু আজকে রাত্রিবেলা গ্যাস খরচা করে এসব রান্না বান্না করার কি কোনো মানে আছে? আজকে বাইরে শপিং করতে গিয়ে চারিদিকে আলো দেখে আমার মনটা খুব খুশি হয়ে গেছে, সেই কারণে আমি আজকে থেকে ক্ষীরপাক বানানো শুরু করে দিয়েছি। তাছাড়াও আপনারা যখন গরম গরম বিরিয়ানি, চিকেন এসব রান্না করে খেয়েছেন তখন কি আমি আপনাদের কিছু বলেছি? তাহলে এখন আপনি আমাকে কথা শোনাচ্ছেন কেন? রাত্রিবেলা ঘুমানোর সময় হয়ে গেল, আর এখন তুমি দীপাবলির ভূতের মতো রান্না করছো, অসহ্যকর একেবারে। এই বলে বিশাখা দেবী ঘরে চলে যায়। কিন্তু নন্দিতা একা একা ভালো করে ক্ষীরপাক রান্না করে খেয়ে নেয়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে, কিন্তু দীপাবলি আসতে তখনও কিছুদিন বাকি থাকে। তবে নন্দিতা আর অপেক্ষা করতে পারে না। সে সারা বাড়ি আলোয় সাজিয়ে তোলে, কিন্তু তার শ্বশুর বাড়ির লোকেরা ব্যাপারটা মোটেই মেনে নিতে পারে না। নন্দিতা, তুমি এত আগে থেকে সারা বাড়িতে এত লাইট কেন ঝুলিয়েছো? তুমি জানো না আমাদের অনেক টাকার ইলেকট্রিক বিল আসবে? দীপাবলি উপলক্ষে এমনিতেই প্রত্যেকবার ইলেকট্রিক বিল অনেক বেশি আছে, কিন্তু তুমি যে এইবার যা বাড়াবাড়ি শুরু করেছো, আমার তো মনে হচ্ছে আমাকে 10,000 টাকা ইলেকট্রিক বিল দিতে হবে। তুমি আর তোমার পরিবার কিরকম? হ্যাঁ, বছরে একবার দীপাবলি আসে আর তোমাদের মনে একটুও আনন্দ নেই, শুধুমাত্র টাকার চিন্তা করছো। ইলেকট্রিক বিল আসবে বলে আমি বাড়িতে টুনি লাইট ঝোলাবো না, এরকম হতে পারে? এই বলে নন্দিতা সেখান থেকে চলে যায়। সেদিন সন্ধ্যা হতে না হতেই সে সারা বাড়ির আলো জ্বালিয়ে দেয়, যা দেখে তার পরিবারের কিছু বলার থাকে না। নন্দিতা এভাবে দীপাবলি নিয়ে ভীষণ পরিমাণে মাতামাতি করতে থাকে। শুধু তাই নয়, নন্দিতার ক্ষেত্রে দীপাবলির সর্বশ্রেষ্ঠ আকর্ষণ হলো বাজি ফাটানো। তাই নন্দিতা এবার ঠিক করে সে দীপাবলির 5 দিন আগে থেকেই বাজি ফাটানো শুরু করে দেবে। তাই নন্দিতা একটা বড় ব্যাগ নিয়ে বাজি কেনার উদ্দেশ্যে বাজারে চলে যায়।
আমি আজকে চরকি, তুবড়ি, রং মশাল, ফুলঝুরির রকেট, তারপর ফানুস আরো অনেক কিছু কিনে আনবো। তারপর ছাদে গিয়ে বাজি ফাটাবো। খুব মজা হবে। আমাকে এবার বাজি ফাটানো থেকে কেউ আটকাতে পারবে না, কারণ দীপাবলিতে বাজি ফাটানো হবে না এটা আবার হয় নাকি? বাজারে যাওয়ার পর নন্দিতার মন আনন্দে নেচে ওঠে, কারণ সেখানে বিভিন্ন রকমের নতুন নতুন পটাকা বাজি বিক্রি হয়। সে বিভিন্ন রকমের বাজি ব্যাগ ভর্তি করে কিনে নেয়। এভাবে সে যখন বাজি কিনে বাড়িতে ফিরে আসে তখন সে কিছুতেই তার পরিবারকে সেই বাজিগুলো দেখায় না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নন্দিতা সেই বাজিগুলো রোদে দিতে চলে যায়। ছাদে এমনিতেও কেউ আসে না, আর আমি যদি এখন বাজিগুলো রোদে রেখে দিই তাহলে কেউ কিছু বুঝতেও পারবে না। তারপর বিকেলবেলার আগে এইসব বাজিগুলো তুলে নেব আর ঘরে লুকিয়ে রেখে দেব। নন্দিতা তার পরিকল্পনা মতো বাজিগুলো রোদে শুকিয়ে নেওয়ার জন্য রেখে দেয়। আর দুপুরবেলা সে সবার জন্য দীপাবলি উপলক্ষে মাটন পোলাও এবং মাটন কষা রান্না করে। কিন্তু সবাই তার উপর রাগ করে থাকায় কেউ দুপুরবেলা এরকম ভারী খাবার খেতে চায় না। বিশেষ করে বিশাখা দেবী ইচ্ছা করেই ফ্রিজ থেকে বাসি ভাত বার করে খেতে শুরু করে। একি মা, সামনে দীপাবলি, আমি মাছ মাংস রান্না করেছি, আপনি এগুলো খাবেন না? আর কয়েকটা দিন পর দীপাবলি কেটে গেলে এমনিতেই তো ঝোল ভাত খেতে হবে, সুতরাং এখন একটু ভালো মন্দ খেয়ে নিন। দীপাবলি আসছে বলে তোমার মতো আমার মন অত উড়ন্ত দুরন্ত হয়ে ওঠেনি। সবাই দীপাবলির দিন মাছ মাংস খাবে, আনন্দ করবে, আর তুমি 10 দিন আগে থেকে আনন্দ করা শুরু করে দিয়েছো। যত সব। এদিকে আমার ছেলের টাকা ধ্বংস হচ্ছে, আমি মাছ মাংস খাবো না, আমি এই ফ্রিজে রাখা বাসি ভাতই খাবো। এই বলে বিশাখা দেবী সেই বাসি ভাত নিয়ে ঘরে চলে যায়। কিন্তু এমন সময় যতটা পোলাও মাংস বেঁচে থাকে নন্দিতা সেগুলো ফ্রিজে তুলে রেখে দেয়। সেদিন সন্ধ্যাবেলা হঠাৎ করে নন্দিতার মন কিছুতেই মানতে চায় না, কারণ পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা এখন থেকেই বাজি ফাটাতে শুরু করে দেয়। আমি তো অনেকগুলো চকলেট বোম কিনেছি, আমি বরঞ্চ লুকিয়ে লুকিয়ে ছাদে যাই আর কয়েকটা চকলেট বোম ফাটিয়ে আসি, কিন্তু কোথা থেকে আওয়াজ আসছে আমার শাশুড়ি মা কিছু বুঝতেও পারবে না। এই বলে নন্দিতা কয়েকটা চকলেট বোম নিয়ে ছাদে চলে যায়। অন্যদিকে তার শাশুড়ি মায়ের সন্ধ্যা হতে না হতেই ভীষণ পরিমাণে খিদে পায়। সে যখন বাইরে বেরিয়ে দেখে তার বৌমা চারিপাশে নেই, তখন সে গুটি গুটি পায়ে ফ্রিজের দিকে যায়, কারণ সে এবার চুরি করে পোলাও এবং মাটন খাবে। মাটন পোলাও আর মাটন কষার কালারটা দেখে দুপুরবেলা খুব লোভ হয়েছিল, কিন্তু বদমাইশ বৌমার সামনে খেতে পারিনি। আর এখন যেহেতু বৌমা নেই, আমি চুরি করে এই সব খাবার খেয়ে নেব, ও কিছু বুঝতেই পারবে না। এই বলে বিপাশা দেবী ফ্রিজ থেকে ঠান্ডা খাবার বার করে, কিন্তু সে ভয়ের চোটে খাবার গরম পর্যন্ত করতে পারে না। সে যখন লুকিয়ে লুকিয়ে পোলাও মাটন খেতে যাবে তখনই হঠাৎ করে ধুমধাম চকলেট বোম ফাটতে শুরু হয়, কারণ নন্দিতা ছাদে গিয়ে মহা আনন্দে চকলেট বোম ফাটাতে শুরু করে। সেই চকলেট বোমের এমন শব্দ যে বিশাখা দেবী ভীষণই ভয় পেয়ে যায়, আর তার হাত থেকে পোলাও এবং মাংসের বাটি নিচে পড়ে যায়। এ বাবা, এবার কি হবে? কতটা পোলাও মাংস মাটিতে পড়ে গেল। এখনই যদি বৌমা এসে দেখে নেয় যে আমি চুরি করে খাবার খাচ্ছিলাম, তাহলে তো আমি বিপদে পড়ে যাব, আমার মান সম্মান কিছুই থাকবে না। আর এই পাড়ার বদমাইশ বাচ্চাগুলোও হয়েছে খুব শয়তান, দীপাবলির ঠিকানা নেই আর এখন থেকে চকলেট বোম ফাটাতে শুরু করেছে। বিশাখা দেবী সেই খাবারগুলো পরিষ্কার করার আগেই সেখানে নন্দিতা চলে আসে, যার ফলে বিশাখা দেবী চোখের নিমিষেই সেখান থেকে পালিয়ে যায়। এ মা, এ কি, মাটিতে এতটা পোলাও মাংস পড়ে আছে কেন? আমি তো সব খাবার ফ্রিজে তুলে রেখেছিলাম, আমাদের বাড়িতে তো বিড়ালও আসে না, তাহলে ব্যাপারটা কি হলো? এই বলে নন্দিতা মেঝে পরিষ্কার করে দেয়, কিন্তু সে তার শাশুড়ি মাকে কোনো কথা জিজ্ঞাসা করে না। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। এরই মধ্যে দীপাবলি চলে আসে। নন্দিতা এবার পরিবারের সবার সঙ্গে অনেক অনেক আনন্দ করে। তারা সবাই নতুন নতুন জামা কাপড় পরে আর বাড়িঘর সুন্দর করে সাজায়। এমনকি সেদিন দুপুরবেলা বৌমা এবং শাশুড়ি দুজনে মিলে 56 রকমের ভালো ভালো খাবার রান্না করে। বৌমা, আমি তোমাকে এটাই বলছিলাম যে দীপাবলির দিন মজা করতে খুব ভালো লাগে, কিন্তু তুমি আগে থেকে এত মজা করেছো যে তোমার তো দীপাবলি নিয়ে কোনো ইন্টারেস্ট নেই।
কে বলেছে আমার দীপাবলি নিয়ে কোনো ইন্টারেস্ট নেই? আজকে সন্ধ্যাবেলা ছাদে গিয়ে আমি অনেক বাজি ফাটাবো, আর ওটাই তো আমার আসল ইন্টারেস্ট। সন্ধ্যা হতে না হতে নন্দিতা ছাদে চলে যায়। সে ছাদে গিয়ে অনেক অনেক বাজি ফাটাতে শুরু করে। সে পরপর প্রায় 3 প্যাকেট রকেট আকাশে উড়িয়ে দেয়। কিন্তু একটা সময় নন্দিতা যখন বোতলে করে রকেট উড়াতে যায়, তখনই ভুল করে রকেটের বোতলটা মাটির দিকে উল্টে যায়, আর সেই রকেট রাস্তা হারিয়ে আকাশে যেতে না পেরে নন্দিতার প্রতিবেশীর বাড়িতে ঢুকে যায়। এই মরেছি, এবার কি হবে? রকেটটা লালি কাকিমাদের বাড়িতে ঢুকে ধুম করে ফেটে গেল। এবার লালি কাকিমা আমাকে আস্ত রাখবে না, কারণ লালি কাকিমা ভালো করেই জানে যে ওদের বাড়ির পাশে আমাদের ছাদ, আর আমি অসভ্যের মতো বাজি ফাটাই। হায় রে, এবার কি হবে? নন্দিতা ভীষণই ভয় পেয়ে যায়, তাই সে নিচে নেমে গিয়ে ঘাপটি মেরে বসে থাকে। কিন্তু এমন সময় লালি দেবী তার স্বামী ঘণ্টাকে নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। তাদের চিৎকার চেঁচামেচি শুনে বিশাখা দেবী বাইরে বেরিয়ে আসে। তোর বৌমাকে কোনো শিক্ষা দীক্ষা দিতে পারিস না? অসভ্যের মতো ছাদে গিয়ে নাচতে নাচতে রকেট ফাটাচ্ছে, আর দেখ ও দীপাবলিতে বাজি পোড়াতে গিয়ে আমার কত বড় সর্বনাশ করে দিয়েছে। সে কি, আমি তো আমার বৌমাকে বাজি পোড়াতে বারণ করেছিলাম। তোর বৌমা যদি শুনতো তাহলে আজকে আমার এত বড় সর্বনাশ হতো না। একে আমার ঘন্টার মাথায় চুলটা একটু কম, টাক পড়ে গেছে বলে ডাক্তার দেখাচ্ছে। ডাক্তার দেখিয়ে নতুন 2-1টা চুলও উঠেছে, কিন্তু আজকে তোর বৌমা রকেট ফাটিয়েছে বলে সেই 2-1টা চুলও পুড়ে গেছে, কারণ তোর বৌমার রকেট উড়ে এসে আমার ঘন্টার টাকের উপর পড়েছে। সত্যি সত্যি লালি দেবীর স্বামী ঘণ্টাবাবুর মাথায় একটা কালো ছাপ পড়ে থাকে, আর 2-1টা চুল পোড়া অবস্থায় দাঁড়িয়ে থাকে, যা দেখে নন্দিতা নিজের হাসি চেপে রাখতে পারে না। সে সবার সামনে জোরে জোরে হেসে ওঠে। এই, তুমি আমার ছেলের অবস্থা দেখে হাসছো কেন? আমি তোমার নামে পুলিশ কেস করব, তোমার বাজি পুড়িয়ে লোককে ডিস্টার্ব করা বার করে দেব। আমার ভুল হয়ে গেছে কাকিমা, আমি আর কখনো আপনার কথা অমান্য করে রকেট পোড়াবো না। আসলে দীপাবলিতে আমি খুব এক্সাইটেড হয়ে যাই, আমি আমার আনন্দ ধরে রাখতে পারি না, কিন্তু আমি চাই না আমার আনন্দের জন্য অন্য কারোর ক্ষতি হোক। আপনি দয়া করে পুলিশে জানাবেন না, আমাকে ক্ষমা করে দিন। নন্দিতা এই কথা বললে সবাই তাকে ক্ষমা করে দেয়, কিন্তু সেই দিন আর নন্দিতা কোনো বাজি পোড়ায় না। সে তার পরিবারের সঙ্গে বেশ আনন্দ করে দীপাবলি উৎসব পালন করে। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছে এখান থেকে। আমার বাড়িটাকে কি তোরা ধর্মশালা পেয়েছিস নাকি? 3 মাস হয়ে গেল বাড়ি ভাড়া দিসনি, আর তোরা কি মনে করেছিস এখনো পর্যন্ত আমি তোদেরকে আমার বাড়িতে আশ্রয় দেব? যা, বেরিয়ে যা, এখনই বেরিয়ে যা। এরকম বলবেন না দাদা বাবু, আমি আমার এই ছোট বাচ্চা মেয়েটাকে নিয়ে কোথায় যাব বলুন? এই পৃথিবীতে আমাদেরকে সাহায্য করার মতো কেউ নেই। আপনি দয়া করে আমাদেরকে আরো কিছুদিন সময় দিন, আমি কোনো না কোনো কাজ জোগাড় করে আপনাকে টাকা দিয়ে দেব। এই একই গল্প তো তোরা 3 মাস ধরে শোনাচ্ছিস। তোদের নাকি কান্নার পছন্দ হচ্ছে না, চুপচাপ এখান থেকে বেরিয়ে যা, না হলে কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। আর হ্যাঁ, ঘরের কোনো জিনিসপত্র এদিক ওদিক না হয়। 3 মাসের ভাড়া তোর ঘরের জিনিসপত্র বিক্রি করে আদায় করে নেব। বিনোদ বাবুর কথা শুনে নন্দিতা এবং তার মেয়ে কান্নাকাটি করতে থাকে। নন্দিতা তার বর চন্দন এবং তাদের একমাত্র মেয়ে লিপিকার সঙ্গে বিনোদ বাবুর বাড়িতে ভাড়ায় থাকত। চন্দন একটা কারখানায় দিনমজুরের কাজ করত। তাদের সংসার বেশ ভালোভাবেই চলে যেত, কিন্তু হঠাৎ একটা অ্যাক্সিডেন্টের ফলে চন্দন মারা যায়। তারপর থেকে নন্দিতা তার বাচ্চা মেয়েটিকে নিয়ে অসহায় হয়ে পড়েছিল। বাড়ি ভাড়া দিতে না পারায় তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। তারা চোখে জল ফেলতে ফেলতে রাস্তায় বেরিয়ে পড়ে। মা, আমরা এবার কোথায় থাকবো? আমাদের তো থাকার কোনো জায়গা নেই। আমরা কোথায় ঘুমাবো আর আমরা কি খাবো? তুই এত চিন্তা করছিস কেন রে মা? আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। উপরওয়ালার উপর ভরসা কর। নন্দিতা কাজের সন্ধানে এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সে কোনো কাজই পায় না। সারাদিন এদিক ওদিক ঘোরাফেরা করতে করতে তারা দুজনেই ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। হঠাৎই খুব জোরে বৃষ্টি নেমে আসে। এ বাবা, এখন আবার বৃষ্টি নেমে এলো কেন? এই সময় তো বৃষ্টি হওয়ার কথা নয়। সময় যখন খারাপ যায় তখন সব দিক থেকেই বিপদ আসে। আমি এবার মেয়েটাকে নিয়ে কোথায় যাব? তারা আশ্রয় নেওয়ার মতো জায়গাটুকুও খুঁজে পায় না। শেষ পর্যন্ত নন্দিতা একটি বড় কংক্রিটের পাইপ দেখতে পায়। সে তার মেয়েকে নিয়ে ওই পাইপের মধ্যে ঢুকে বসে পড়ে,
কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়। মা, আমার খুব ঠান্ডা লাগছে আর এখানে খুব অন্ধকার, আমার খুব ভয় করছে মা। তোর গায়ে ভীষণ জ্বর, সেই জন্যই তোর ঠান্ডা লাগছে। দাঁড়া, আমি কিছু একটা ব্যবস্থা করছি। নন্দিতা রাস্তার আশেপাশে থেকে শুকনো কাগজ এবং প্লাস্টিক জাতীয় দ্রব্য কুড়িয়ে নিয়ে আসে। সে ওই কাগজ এবং প্লাস্টিক নিয়ে আগুন ধরানোর চেষ্টা করতে থাকে যাতে তার মেয়ের আর ঠান্ডা না লাগে। ঠিক তখনই সেখানে কালু নামে একজন লোক বস্তা হাতে করে নিয়ে আসে। এই, এটা কি করছো? তুমি কাগজ প্লাস্টিক গুলো পুড়িয়ে ফেলছো কেন? আমি তো এই কাগজ প্লাস্টিক গুলো কুড়িয়ে নিয়ে যাবো বলে এসেছি। কেন দাদা, তুমি কাগজ প্লাস্টিক গুলো কি করো? আরে কি করব মানে, এগুলো বিক্রি করব। কাগজ প্লাস্টিক কি খাবার জিনিস নাকি যেগুলো আমি খাবো? এগুলো বিক্রি করে টাকা পাওয়া যায় সেটাও জানো না? এগুলো বিক্রি করার জন্য ভাঙ্গারওয়ালার কাছে নিয়ে যেতে হয়, ভাঙ্গারওয়ালা এগুলো নিয়ে তার বদলে টাকা দেয়, বুঝেছো? কালুর কথা শুনে নন্দিতা ভীষণ খুশি হয়। সে ওই কাগজ প্লাস্টিক গুলোতে আগুন না ধরিয়ে সেগুলো নিয়ে পাশেই একটা ভাঙ্গারওয়ালার দোকানে চলে যায়। তার বদলে ভাঙ্গারওয়ালা নন্দিতাকে 30 টাকা দেয়। সেই টাকা নিয়ে নন্দিতা তার মেয়ের জন্য খাবার কিনে নিয়ে আসে। তারা দুজনেই সেই খাবার ভাগ করে খেয়ে নেয়। তারা রাত্রিবেলা ওই পাইপের মধ্যেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল সকাল নন্দিতা আবার ঘুম থেকে উঠে কাগজ ও প্লাস্টিক জাতীয় দ্রব্য কুড়াতে বেরিয়ে পড়ে। এরকম ভাবে তাদের দিন কাটতে থাকে। তারা কংক্রিটের পাইপটাকেই নিজেদের বাড়ি মনে করে ফেলেছিল। তারা সেখানেই বসবাস করতে থাকে। দেখতে দেখতে লিপিকা বড় হয়ে ওঠে। মা, আমার পড়াশোনা তো শেষ হয়ে গেছে, এবার আমিও তোমার সঙ্গে কাগজ আর প্লাস্টিক কুড়াতে যাব। না রে মা, আমি থাকতে তোকে এগুলো কখনোই করতে দেব না। সবাই আমাকে ভাঙ্গারওয়ালি বলে ডাকে, আমি চাই না তোকেও কেউ ভাঙ্গারওয়ালি বলুক। তোর তো সবই উচ্চ মাধ্যমিক শেষ হলো, তোকে আরো পড়াশোনা করতে হবে, তবেই তো আমি তোকে ভালো ঘরে বিয়ে দিতে পারবো। বিয়ে? মা, তুমি মনে করো যে আমার কখনো বিয়ে হবে? আমার বন্ধুরা বলে আমার কখনোই বিয়ে হবে না, কারণ আমরা খুব গরিব, আমাদের থাকার মতো জায়গাটুকু নেই, আমরা ফুটপাতে বাস করি। আর তুমি কাগজ প্লাস্টিক কুড়িয়ে টাকা ইনকাম করো, সেজন্য আমাকে কেউ কখনোই বিয়ে করবে না। আর তাছাড়া এতদিনে আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, কলেজে পড়াশোনা করতে গেলে অনেক টাকার দরকার। আমি তোমার উপর আর কোনো রকমের চাপ দিতে পারবো না মা। লিপিকার কথা শুনে নন্দিতার মন খারাপ হয়ে যায়। সে তার মেয়ের কথাগুলোর উত্তরে কিছুই বলতে পারে না। নন্দিতা সবসময় তার মেয়েকে নিয়ে ভীষণ চিন্তা করত। এমনিতে লিপিকা দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু তাদের থাকার মতো কোনো জায়গা না থাকায় লিপিকাকে বিয়ে করার জন্য কেউ কখনোই এগিয়ে আসতো না। একদিন লিপিকা রাস্তার ধারে তার এবং তার মায়ের জন্য রান্না করছিল। ঠিক তখনই রাস্তার উপর দিয়ে একটি গাড়ি যায়। গাড়িটির সামনে হঠাৎ করে একটা ছোট্ট বাচ্চা কুকুর চলে আসে। এই দেখে লিপিকা খুব ভয় পেয়ে যায় এবং সে তাড়াতাড়ি করে বাচ্চা কুকুরটাকে বাঁচানোর জন্য ছুটে আসে। গাড়ি থামান বলছি, আপনি অন্ধ নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছেন না এই বাচ্চা কুকুরটা রাস্তা পার করছিল? আমি না আসলে আমার লালিকে তো আপনি মেরেই ফেলতেন। লালি, তোর কিছু হয়নি তো? গাড়ি থেকে বিমল নামে একটি যুবক ছেলে নেমে আসে। লিপিকাকে কুকুরটির সঙ্গে পাগলের মতো কথা বলতে দেখে বিমলের খুবই ভালো লাগে। আপনি আমার দিকে তাকিয়ে হাসছেন কেন? পরের বার থেকে সাবধানে গাড়ি চালাবেন, কখনো কারোর ক্ষতি করবেন না, বুঝেছেন? এই বলে লিপিকা সেখান থেকে চলে যায়। সে আবার তার রান্নার কাজে লেগে পড়ে। বিমল একভাবে লিপিকাকে দেখতে থাকে। এই দেখে বিমলের বন্ধুরা বলে, ইরে, তুই হা করে ওই ফুটপাতে থাকা মেয়েটার দিকে দেখছিস কেন? মেয়েটা শুধু দেখতেই সুন্দর, আর কোনো কিছুই সুন্দর নয়। দেখ কেমন ভিখারিদের মতো রাস্তার ধারে প্লাস্টিক খাটিয়ে থাকে, রাস্তার উপরেই রান্না করছে, যেখানে খাচ্ছে সেখানেই ঘুমাচ্ছে। ইস, কি বাজে! এই চল চল বিমল, তোর মতো বড়লোক ধনী ঘরের ছেলের পেছনে কত মেয়ে পাগল, আর তুই কিনা শেষ পর্যন্ত ওই ভিখারি মেয়েটাকে পটানোর চেষ্টা করছিস। কে বললো আমি মেয়েটাকে পটানোর চেষ্টা করছি? কি যে বলিস না তোরা, আমি এমনি দেখছিলাম এত সুন্দর দেখতে একটা মেয়ে কিভাবে রাস্তার ধারে ফুটপাতে দিন কাটাচ্ছে। আচ্ছা চল চল, আমরা এবার যাই। বিমল তার বন্ধুদের সঙ্গে আবার গাড়িতে উঠে বসে। বিমল ওই এলাকার সবচেয়ে ধনী পরিবারের ছেলে ছিল। বাড়ি চলে যাওয়ার পরও বিমল শুধুই লিপিকার কথা ভাবতে থাকে। পরের দিন বিমল আবার লিপিকাকে দেখবে বলে ঠিক ওই জায়গাতেই যায়। সে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একইভাবে লিপিকাকে দেখতে থাকে। লিপিকা কখনো বই নিয়ে পড়াশোনা করে, কখনো কুকুর অথবা বিড়ালের সঙ্গে খেলা করে, আবার কখনো বা রান্না করে। লিপিকাও বুঝতে পারত
যে বিমল তার দিকে লক্ষ্য রাখে, কিন্তু সে কখনোই বিমলকে কিছু বলতো না। একদিন বিমল সাহস করে লিপিকার কাছে এসে বলে, তোমার সাথে একটা কথা ছিল। আসলে কিছুদিন আগে আমি তোমাকে খুবই ভালোবেসে ফেলেছি, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনি কি মজা করছেন আমার সঙ্গে? আপনি কি ভেবেছেন আপনি আমাকে বিয়ে করবে বলে আপনার চালে আমাকে ফাঁসাবেন আর আমি ফেঁসে যাব? এর আগেও আপনার মতো অনেকেই আমার কাছে এসে বাজে বাজে প্রস্তাব রেখেছিল। আমরা গরিব বলে কি আমাদের কোনো মান সম্মান নেই? তুমি ভুল ভাবছো। আমি তোমার কাছে কোনো রকমই বাজে প্রস্তাব রাখিনি। আমি তোমাকে বিয়ে করতে চাই। বিশ্বাস করো, তুমি একবার হ্যাঁ বললে আমি আমার মায়ের সঙ্গে তোমার বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে আসবো। কোথায় আসবেন? বাড়িতে? কিন্তু আমাদের তো কোনো বাড়ি নেই। আমরা এই রাস্তার ধারে ফুটপাতেই থাকি, আর আপনারা থাকেন বিশাল বড় অট্টালিকার মতো রাজপ্রাসাদে। তাই আমাদের মতো গরিবকে ফালতু ফালতু বড় স্বপ্ন দেখানোর চেষ্টা করবেন না। এই বলে লিপিকা সেখান থেকে চলে যায়। বিমল আর কোনো কথা না বলে বাড়ি ফিরে যায়। সে বাড়িতে গিয়ে তার মাকে লিপিকার ব্যাপারে সমস্ত কিছু বলে। কি, তুই কি আর মেয়ে পেলি না? হ্যাঁ, রাস্তার ধারে ওই ফুটপাতের মেয়েটাকে তোর পছন্দ হলো? তুই এই ফুটপাতে আমাকে বিয়ে করার সম্বন্ধ নিয়ে যেতে বলছিস? ছি, তোর লজ্জা করছে না? এত বড় লোকের ছেলে হয়ে তুই, আমার কি কোনো মান সম্মান নেই? মা, আমি লিপিকাকেই বিয়ে করব। ওর মন খুব ভালো। তুমি আমার কথা না শুনলে আমি কিন্তু নিজের ক্ষতি করে নেব, বলে দিলাম। তুমি একবার দেখো লিপিকাকে, তোমার পছন্দ হয়ে যাবে। বিশ্বাস করো, ও খুব ভালো মেয়ে। অন্নপূর্ণা দেবী কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর বলে, ঠিক আছে, আমি তবে ওই মেয়েটার সঙ্গে দেখা করতে যাব। তবে হ্যাঁ, আমি একাই যাব, তুই আমার সঙ্গে যাবি না, ঠিক আছে? বিমল তার মায়ের কথা শুনে খুবই খুশি হয়। এদিকে অন্নপূর্ণা দেবী মনে মনে অন্যরকমই ভাবনা চিন্তা করতে থাকে। আমার মনে হচ্ছে ওই রাস্তার মেয়েটা আমার ছেলেটাকে হাত করে নিয়েছে। আমাদের টাকা পয়সা সম্পত্তি দেখে ওরা লোভ সামলাতে না পেরে আমার ভোলা ভালা ছেলেটাকে ফাঁসিয়েছে। আমি ওদেরকে ভয় দেখিয়ে ধমক দিয়ে আমার ছেলের জীবন থেকে সরিয়ে দেব, যে করেই হোক। পরের দিন অন্নপূর্ণা দেবী লিপিকা ও তার মায়ের কাছে যায়। তাকে দেখে লিপিকার মা খুবই খুশি হয়। আমার মেয়ে তাহলে সত্যি বলছিল? আমার মেয়ের জন্য এত বড়লোক ঘর থেকে সম্বন্ধ আসবে আমি কখনোই আশা করিনি। আমি নিশ্চয়ই আগের জন্মে কোনো পুণ্যের কাজ করেছিলাম। আসুন না দিদি, আসুন, বসুন। কোথায় বসতে দেবেন আমাকে? রাস্তার উপর নাকি তোমাদের এই কংক্রিটের পাইপের মধ্যে? আপনি কি এখানে আমাদেরকে অপমান করতে এসেছেন? আপনি এখানে নিজের ইচ্ছায় এসেছেন, আমরা আপনাকে ডাকিনি। তাই আপনি এভাবে আমার মাকে অপমান করতে পারেন না। এই মেয়ে, বেশি ফটর ফটর করবে না। আমার ছেলেকে রূপের ছেলে ফাঁসিয়ে তুমি ঢং করছো, তাই না? আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে আমি কখনোই হতে দেব না। বজ্জাত মেয়ে একটা। আর আমি পুলিশকে ফোন করছি, দাঁড়াও। তোমাদের এই ফুটপাত থেকে আমি সরানোর ব্যবস্থা করছি। বেআইনি ভাবে রাস্তার ধারে থাকো, তোমাদের লজ্জা করে না? হ্যাঁ দিদি, এমন করবেন না দয়া করে। আমাদের শান্তিতে কেউ থাকতে দেয় না। কিছুদিন পর পরই আমাদেরকে এখান থেকে ওখানে সরিয়ে দেওয়া হয়। আমার মেয়ে আর কখনোই আপনার ছেলের সঙ্গে কথা বলবে না, আমি কথা দিচ্ছি। আপনি পুলিশকে ফোন করবেন না দয়া করে। নন্দিতার কথা শুনে অন্নপূর্ণা দেবী আর কিছু না বলে রাগ দেখিয়ে সেখান থেকে তাড়াহুড়ো করে চলে যায়। তখনই তার গলা থেকে তার দামি হীরার নেকলেসটা খুলে পড়ে যায়। কিছুক্ষণ পর লিপিকার নেকলেসটা দেখতে পায়। মা, এটা তো বিমলের মায়ের নেকলেস। এটা পরে এখানে এসেছিলেন উনি। এটা ওনাকে দিয়ে আসতে হবে, চলো মা। লিপিকা তার মায়ের সঙ্গে বিমলদের বাড়িতে গেলে অন্নপূর্ণা দেবী তাদেরকে দেখে খুবই রেগে যায়। কি হলো, তোমরা আবার এখানে এসেছো কেন? তোমরা কি আমার ছেলের পেছন ছাড়বে না? হ্যাঁ, এভাবে হবে না, আমাকে অন্য কোনো স্টেপ নিতেই হবে। দাঁড়ান, না জেনে বুঝে আপনি কিছু করবেন না। আমরা এখানে কেন এসেছি সেটা আগে শুনুন, তারপর যা করার করবেন। এই যে আপনার নেকলেসটা আপনি ফেলে এসেছিলেন, আমরা এখানে এটাই দিতে এসেছিলাম। আর হ্যাঁ, আপনাদের ধনী পরিবারের বউ হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। দাঁড়াও, আমাকে ক্ষমা করে দাও মা। আমি তোমাদেরকে ভুল ভেবেছিলাম। আমি ভেবেছিলাম তুমি টাকার লোভে আমার ছেলেটাকে বিয়ে করতে চাইছো, কিন্তু আমার ধারণা পুরোপুরি ভুল। আমি তোমাদেরকে একটু আগে এত অপমান করে এলাম। তোমরা চাইলে এই নেকলেসটা বিক্রি করে অনেক টাকা পেয়ে যেতে, কিন্তু তোমরা সেটা করোনি। আমাকে ক্ষমা করে দাও। বারবার ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না কাকিমা। লিপিকা এবং তার মায়ের ব্যবহারে অন্নপূর্ণা দেবী ভীষণ খুশি হয়। পরের দিন বিমলকে সঙ্গে নিয়ে অন্নপূর্ণা দেবী বিয়ের সম্বন্ধ নিয়ে তাদের কাছে যায়। আমি আমার ছেলের বিয়ের সম্বন্ধ নিয়ে আপনাদের কাছে এসেছি, দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না। এই কথা শুনে লিপিকা ও তার মা খুবই খুশি হয়। কিছুদিনের মধ্যেই ধুমধাম করে লিপিকা ও বিমলের বিয়ে হয়।
বিয়ের সমস্ত খরচ বিমলের মা বহন করেছিল। বিয়ের পর তারা লিপিকার মাকেও নিজেদের সঙ্গে বাড়িতে নিয়ে চলে যায়। এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।